আপুর বাসায় মেহমান আসা উপলক্ষে আপু সারাদিন কি আয়োজন করলো সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রোজা তো শুরু হয়ে গিয়েছে, তো বিয়ের পর এই প্রথমবার আমি রোজার মাসে গ্রামেই থাকছি। গ্রামের বাড়ির কাজের জন্য আসতে হয়েছিল, তো রোজা তো পড়েই গিয়েছে। তো এখন যদি যাই আবার ঈদের কিছুদিন আগেই চলে আসতে হবে, তার জন্য এই কয়েকদিনের জন্য আর আমাদের ঢাকাতে যাওয়া হচ্ছে না। তো এবার আমরা রোজার মাসে গ্রামেই থাকছি। মেয়ের বাবার অফিস আছে, তাই সে ঢাকাতেই থাকছে। তো এইদিকে কিন্তু আপু সারাদিন অনেক কিছুই রান্নাবান্না করবে, তার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিচ্ছে। তো এখানে গরুর মাংস কেটে নিচ্ছিল, তারপর ওখানে মুরগি মাছ সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। আজকে ছিল শুক্রবার, আর সব কিছু রেডি করে রাখতেই কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে। তার জন্য প্রায় 12টার পরে রান্নাটা বসানো হয়েছে। আর শুক্রবারে যেহেতু নামাজের দিন, সব কিছু যেন একটু তাড়াতাড়ি শেষ করলে ভালো লাগে, তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়ে প্রথমেই গরুর মাংসটা বসিয়ে দিয়েছে সব রকম মশলা দিয়ে, কারণ গরুর মাংসটা তো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। তার জন্য গরুর মাংসটা বসানোর পর এইদিকে পাশের চুলাতে আবার ইলিশ মাছ ভেজে নিচ্ছে। ইলিশ মাছ সবজি দিয়ে রান্না করা হবে, তার জন্য মাছগুলো খুব বেশি ভাজা হবে না। তো এখানে সব কিছু কিন্তু কেটে কুটে রেডি করা ছিল। তো এখানে ছিল উচ্ছে আর আলু কেটে রাখা ছিল, তারপর এখানে ছিল মাছ, আর এখানে ছিল ছোট ট্যাংরা, তারপর পাকাল মাছ। তো এগুলো একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে ঝোল করা হবে। তো এই ছোট মাছগুলো কিন্তু কাঁচামরিচ দিয়ে ঝোল করলেই খেতে সব থেকে বেশি ভালো লাগে। এইদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এখন আপু তুলে রাখছে একটা পাত্রের মধ্যে। তো অনেক কিছু রান্না করতে হবে, তার জন্য রান্নাগুলো একটু তাড়াহুড়ো করেই করছিল, তার জন্য কিন্তু ওইভাবে আমি আর রেসিপিগুলো শেয়ার করতে পারিনি। তারপর ওই একই তেলের ভিতরে কিন্তু এখানে পটলগুলো দিয়ে দিয়েছে। তো ইলিশ মাছ দিয়ে পটল রান্না করা হবে, তার জন্য যা যা মশলা লাগবে সেগুলো সব দিয়ে তারপর এখানে পটল দিয়ে এখন পটলগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। পাশের চুলাতে তো আবার গরুর মাংস রান্না করা হচ্ছে, তো এখানে এখন গরম মশলা দিয়ে দিয়ে গরুর মাংসটা আবার ভালো করে কষিয়ে নিবে। দুইটা চুলাতে একসাথেই দুইটা তরকারি বসানো ছিল। তারপর এখানে পটলের ভিতরে কিছু আলুও দিয়েছে, তা আলুটা দিয়ে পটলটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপর এখানে কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিবে। এই সময়টা অনেকটা তাড়াহুড়োর মধ্যে যাচ্ছিল, কারণ দুপুর হয়ে গিয়েছিল, বাচ্চাদের গোসল করাতে নিয়ে গিয়েছিলাম, তাই আর সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি। তারপর এসে দেখি আপু এদিকে মাছ ভাজি করছে, তো মাছগুলো কড়াইতে একটু লেগে যাচ্ছিল, তার জন্য আস্তে করে নাড়াচাড়া করছিল। এর মধ্যে সবগুলো মাছের পিস ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখন পাশের চুলাতে উচ্ছে ভাজি করে নিবে। তো উচ্ছের সাথে কিছু আলুও কুচি করে নিয়েছে। তারপর উচ্ছেটার ভিতরে এখন লবণ আর পেঁয়াজ আর কাঁচামরিচ, তারপর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে ভাজি করে নিবে। তো আপুর হাতের এই উচ্ছে ভাজিটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো মার্চ মাস পড়ে গিয়েছে, তো এখন তো শীত চলে গিয়ে গরমও পড়ে গিয়েছে। তো এই সময় কিন্তু এই ধরনের খাবারগুলো খেতেই বেশি ভালো লাগে। বিশেষ করে উচ্ছে ভাজিটা তো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো এখানে সব কিছু তাড়াহুড়োর মধ্যে রান্না করছিল, তার জন্য কিন্তু পাশে সব মশলার কৌটাগুলো ছিল। রান্নাঘরটা একটু এলোমেলোই হয়ে গিয়েছিল, তো এগুলো আপনারা প্লিজ ইগনোর করবেন। উচ্ছে ভাজিটা হয়ে গেলে ওই চুলাতে আবার মুরগির মাংস বসিয়ে দিবে। তো আপু বলছিল যে এই কাজটা আমাকেই করতে, তারপর আমি একটু বসিয়ে দিলাম। তারপর বাকি মশলাগুলো আপুই দিয়ে দিয়েছিল। তো সব রান্নাগুলো আপুই করছিল, আমি একটু পাশে থেকে হেল্প করছিলাম। তো পাশের চুলাতে তো গরুর মাংস এখনও রান্না হয়নি, অনেকটা সময় লেগে যাচ্ছে। তো এক চুলাতে সব কিছু রান্না করা হচ্ছে, তার জন্য একটু সময় লেগে যাচ্ছিল। আজকের গরু মাংসটা অনেকটাই শক্ত ছিল, যার কারণে অনেকটা সময় নিয়ে রান্না করা লাগছে। তারপর এখানে সব মশলাগুলো দিয়ে মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে আজকে মশলাটা কষিয়ে না নিয়ে আমি একে একে সব মশলাগুলো দিয়েছি, তারপর ভালো মতো কষিয়ে নিয়েছি। মুরগির মাংসটা অনেকটা সময় নিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর রান্না করলে কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে আর খেতেও ভালো লাগে। তাই জন্য অনেকটা সময় নিয়ে আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এইদিকে তো গরুর মাংসটা প্রায় হওয়ার মুখে, তো এখনও আর কিছুটা সময় জাল করতে হবে। গরুর মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, সব কিছুই মনে হচ্ছে যে পারফেক্ট হয়েছে। তারপর এই যে এখানে তো উচ্ছে ভাজিটা হয়ে গিয়েছে, আর এখানে ছিল পটল দিয়ে ইলিশ মাছের তরকারি। তো এই তরকারিগুলো রান্না হয়ে গিয়েছে। তারপর এইদিকে তো মাছের ভুনাটাও হয়ে গিয়েছে, তো এটা এখন আপু পাত্রে নামিয়ে রাখছে। তো মাছ ভুনার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো তাড়াহুড়োর মধ্যে সব রেসিপিগুলো আমি আর শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর এখন ফ্রাই প্যানে যে ট্যাংরা মাছগুলো ছিল সেগুলো ভাজি করে নিচ্ছে হালকা করে। তা আপু বলছিল এইভাবে যদি হালকা করে একটু তেলে ভেজে নেওয়া হয় তাহলে মাছের আর কাঁচা গন্ধটা থাকে না।
এর মাঝে দুলাভাই নামাজ থেকে ফেরার পর খেতে থেকে লাল শাক তুলে নিয়ে আসছিল, তাই ভাবলাম ওগুলো এখনই বেছে রাখি। তারপর এখানে আবার সিমের বীজ বেছে দিলাম আপুর। তারপর সিমের বীজটাও আবার একটু কষিয়ে রাখলো। তো সব কিছু রান্নাবান্না হয়ে গিয়েছে। তো এখন আমি এক এক করে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ছিল মাছ ভুনা, তারপর এখানে ছিল মুরগির মাংস, তারপর এখানে ছিল ট্যাংরা মাছের ঝোল। তো এই ভিডিওগুলো কিন্তু আমি রান্নার পরপরই করিনি, খাওয়া দাওয়া শেষ করে তারপরেই করেছি। তার জন্য তরকারি দেখবেন যে অনেকটাই কমে গিয়েছে। তো রান্না বান্না শেষ করে তারপরে রান্নাঘরটা আমি আর আপু মিলে ক্লিন করে নিলাম। তো রান্না শেষ করতে করতে আমাদের বিকাল হয়ে গিয়েছিল। গোসল করে ভাত খেতে যাব তার আগে একটা খারাপ সংবাদ শুনতে পাই। তো আমার চাচাতো বোন মারা গিয়েছে কারেন্টে শক করে। এই খবরটা শোনার পর অনেক খারাপ লাগছিল। তারপর তাড়াহুড়ো করে আপু চলে যাই। তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য আমার আর যেতে দেয়নি। বলছিল যে আমার বাচ্চাদের কাছে থাকতে, আর আপু একাই যাচ্ছে, কারণ আমাদের এখান থেকে অনেকটাই দূরে ছিল আর বাচ্চাদেরকে নিয়ে যেতে গেলে একটু দেরি হয়ে যাবে। তারপরে আপু চলে যায় আর আমি বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদের ওপরে আসি। মনটা অনেক খারাপ ছিল, তাই ছাদের উপরে হাঁটাহাঁটি করছিলাম। সবাই আমার চাচাতো বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য চারিদিকেই প্রায় অন্ধকার মতো হয়ে গিয়েছে। তো ছাদের পরে দেখলাম মাটিগুলো প্রায় শুকাই গিয়েছে, তাই ভাবলাম পানি দিতে হবে। তাই তোয়াকে আবার ডেকে নিয়ে আসলাম মোটরটা দিয়ে দেওয়ার জন্য। তারপর আমি গাছগুলো সব পানি দিয়ে দিলাম। তো একটু পরে আজান দিবে, তাই আজান দেওয়ার আগে বাচ্চাদেরকে ঘরের ভিতরে পাঠিয়ে দিব, আর আমি এখানে গাছগুলোতে পানি দিয়ে তারপরে নিচে যাব। তো তোয়া রুমের ভিতরে ছিল, তাই জাইমাকে পাঠিয়েছিলাম তোয়াকে ডেকে নিয়ে আসতে মোটরটা দিয়ে দেওয়ার জন্য। তো পাইপতে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তা না হলে আমি যদি এখন বালতিতে দিতে যাই অনেকটাই সময় লেগে যাবে। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই পাইপে করে সব গাছে পানিগুলো দিয়ে দিলাম। ছাদ বাগান করলে কিন্তু যেমন পরিশ্রম, তেমন কিন্তু বাগানে আসলে দেখতেও ভালো লাগে। আপুদের পুরো ছাদ জুড়েই কিন্তু এমন বাগান করেছে। তো ছাদে অনেক রকমেরই গাছ আছে। তো আস্তে আস্তে যখন গাছগুলো বড় হবে, তখন এই ছাদ বাগানটা দেখতে আরও অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী এরকম আরও ভিডিও পেতে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।